আজ আমরা শুরু করতে চলেছি কোষে দেখি 6 ষষ্ঠ শ্রেণীর 3-এর দাগ। দেখো 3-এর দাগের প্রথম অঙ্কটা কি বলছে, একটি বালতিতে হাফ লিটার জল ধরে, 1/2 মানে হচ্ছে হাফ লিটার, এরকম 7টি বালতিতে কত লিটার জল ধরবে হিসাব করে লিখি। দেখো আমরা যদি এক বালতিতে হাফ লিটার জল ধরে তাহলে 7 বালতিতে নিশ্চয়ই বেশি লিটার জল ধরবে, তাহলে আমাদের বেশি হলে গুণ করতে হয়, কম হলে ভাগ করতে হয়। তাহলে আমরা লিখব যে একটি বালতিতে, ঐকিক নিয়মে করব, একটি বালতিতে জল ধরে হাফ লিটার, তাহলে 7টি বালতিতে জল ধরবে কত, বেশি, তাহলে বেশি হলে গুণ। এবার দেখো এর সাথে দেখো কিছু নেই মানে 1, তাহলে আমাদের হরের সাথে হর গুণ করতে হয়, লবের সাথে লব গুণ করতে হয়, তাহলে 7-এর সাথে 1 গুণ করবো, 7 একে 7 আর 2 একে 2, এত লিটার। আর উপরে যদি বড় থাকে নিচে ছোট থাকলে ভাগ করব, তাহলে 2 দিয়ে ভাগ যদি আমরা করি 7কে, তাহলে 3 দুগুণে 6, এখানে 1 দশমিক দিয়ে এখানে 0, 5 দুগুণে 10, অর্থাৎ 3.5 লিটার। তাহলে 7টি বালতিতে জল ধরবে কত লিটার, 3.5 লিটার। এবার 4-এর দাগেরটা সবথেকে গুরুত্বপূর্ণ, ভালো করে বুঝবে যে অখিলবাবু অবসর গ্রহণের পর তার সম্পত্তির 1/4 অংশ পাড়ার লাইব্রেরিতে দান করেন, বাকি সম্পত্তির 1/6 অংশ স্ত্রীকে দেন এবং বাকি অংশ 2 ছেলেকে সমান ভাগ করে দেন। হিসাব করে দেখি অখিলবাবু স্ত্রীকে ও 2 ছেলের প্রত্যেককে কত সম্পত্তি দিয়েছে। দেখো অখিলবাবু কত সম্পত্তি ছিল সেটাই আমরা জানি না, তাহলে অখিলবাবুর মোট সম্পত্তিটাকে আমরা ধরে নিতে পারি, ধরে নিয়ে এবার সেই অংশ থেকে আমরা এই অংশটাকে কি করব, বিয়োগ করে দেবো, যেটা আমাদের লাইব্রেরিকে দিয়েছে, তাহলে বাকি সম্পত্তি বের হবে। আর বাকি সম্পত্তির আবার 1/6 অংশ স্ত্রীকে দিয়েছে, তাহলে সেই বাকি সম্পত্তি থেকে স্ত্রী অংশটা কতটা দিয়েছে সেটা বাদ দেবো, বাদ দিয়ে দুটো সম্পত্তিটাকে একসাথে করব, তাহলে সেটা আমাদের মোট বেরোবে। এবার যে দুটো সম্পত্তি, যেটা লাইব্রেরিকে দান করেছে এবং স্ত্রীকে দান করেছে, সেই সম্পত্তির পরিমাণটাকে যোগ করে মোট অংশ থেকে বিয়োগ করে দিলে তাহলে আমাদের বাকি সেই অংশ দুটো ছেলে মেয়েকে ভাগ করে দেবে। এবার সেই অংশ থেকে যদি আমরা ভাগ করে দিই, 2 দিয়ে ভাগ করো, 2 ছেলেকে বলেছে 2 দিয়ে ভাগ করব, তাহলে প্রত্যেক ছেলে মেয়ে কত সম্পত্তি পাবে বেরিয়ে যাবে। তাহলে দেখো আমাদের 4-এর দাগের অঙ্কটা বলছে কি, অখিলবাবু লাইব্রেরিকে দান করেছেন, লাইব্রেরিকে দান করেছেন 1/4 অংশ। আর অখিলবাবুর মোট সম্পত্তি কত সেটা জানি না, তাহলে ধরে নিতে পারি, ধরি অখিলবাবুর মোট সম্পত্তি, মোট সম্পত্তি 1 অংশ, 1 অংশ ধরে নাও। এবার দেখো তাহলে এই মোট সম্পত্তি থেকে যদি এই অংশটা বাদ দিই তাহলে বাকি সম্পত্তি বেরোবে, তাহলে বাকি সম্পত্তি কতটা, মোট সম্পত্তি 1 অংশ, তার থেকে 1/4 অংশ কিসে দান করেছে, লাইব্রেরিকে দান করেছে, তাহলে এটা থেকে বিয়োগ করে দিলে বেরিয়ে যাবে। তাহলে এখানে লসাগু হবে 4, 4 4 ডিরে গুণ করলে 4 মাইনাস 4 4 কেটে গেল, থাকলো কত 1, তাহলে 1 1 এত অংশ। এবার এখান থেকে 4-এর থেকে 1 বিয়োগ করো, 3, 3-এর 4 অংশ, তাহলে এই সম্পত্তিটা হচ্ছে কি, এটা বাকি অংশ। এই বাকি যে অংশ রয়েছে সেই অংশ থেকে বলেছে কি স্ত্রীকে দিয়েছে 1/6 অংশ, তাহলে এবার লিখবো যে বাকি সম্পত্তি থেকে স্ত্রীকে দিয়েছে, বাকি সম্পত্তি থেকে স্ত্রীকে দান করেছেন,
বা দান করেছেন না দিয়েছেন, স্ত্রীকে দিয়েছেন। দেখো বাকি সম্পত্তি ছিল কত, 3/4 অংশ, আর স্ত্রীকে তার কত অংশ দিয়েছে, 1/6 অংশ। এটাকে গুণ করব। এবার দেখো কাটাকুটি যাবে, 3 দুগুণে 6। এবার এখানে কিছু নেই মানে 1, তাহলে 1-এর সাথে 1 গুণ করলে 1 × 1, 4 দুগুণে 8। স্ত্রীকে কত অংশ দিয়েছে, 1/8 অংশ। এই একটা উত্তর বের হলো। আবার কি বলেছে, যে স্ত্রী আর লাইব্রেরিকে দেওয়ার পরে বাকি যে সম্পত্তি পড়ে থাকবে সেই সম্পত্তি 2 ছেলে মেয়েকে ভাগ করে দেবে। তাহলে এবার লিখব যে লাইব্রেরিকে ও স্ত্রীকে দেওয়ার পর লাইব্রেরি ও স্ত্রীকে মোট সম্পত্তি দিয়েছেন, মোট সম্পত্তি দিয়েছেন। তাহলে মোট সম্পত্তি দিয়েছেন কতটা, দেখো স্ত্রীকে দিয়েছিল 1/8 অংশ আর লাইব্রেরিকে দিয়েছিল 1/4 অংশ। তাহলে 1/4 অংশ যোগ 1/8 অংশ, এই দুটোকে যোগ করে দেবো। তাহলে এখানে লসাগু করো, 4 আর 8-এর লসাগু করলে 8 হবে। তাহলে 4-এর সাথে 8 ভাগ করলে 2, 2-এর সাথে 1 গুণ করলে 2-1-2। এই 8-এর সাথে 8 ভাগ করলে 1 পাই। এই যে ভাগফল পাবো সেই ভাগফলের সাথে উপরের সংখ্যার গুণ করব, 1-1, এটা অংশ। তাহলে যোগ করো, 3-এর 2 আর 1-এ যোগ করলে 3, আর নিচে হচ্ছে 8, এত অংশ। তাহলে স্ত্রী আর লাইব্রেরিকে দিয়েছে 3/8 অংশ। এবার দেখো বাকি সম্পত্তি লাইব্রেরি ও স্ত্রীকে দেওয়ার পরে বাকি সম্পত্তি কতটা, স্ত্রী ও লাইব্রেরিকে দেওয়ার পর বাকি সম্পত্তি, দেখো মোট সম্পত্তি ছিল 1 অংশ, তার থেকে স্ত্রী ও লাইব্রেরিকে দিয়েছে কত, 3/8 অংশ। এই অংশটা দিয়েছে আমাদের। তাহলে এখান থেকে লসাগু করো, 8 লসাগু হবে, 8 0-এর সাথে গুণ করে 8-1 8, বিয়োগ 8-এর সাথে 8 ভাগ করলে কত হবে 1, আর 1-এর সাথে 3 গুণ করলে 3-1 3। অতএব 8-এর থেকে 3 বিয়োগ করো 5, আর এখানে হচ্ছে 8, এত অংশ। তাহলে এই যে অংশটা পড়ে রয়েছে এই অংশটা তার 2 ছেলেকে ভাগ করে দেবে। অতএব প্রত্যেক ছেলে মেয়ে পাবে, প্রত্যেক ছেলে মেয়ে পাবে। তাহলে এখানে দেখো 8-এর এই 5-এর 8, এটাকে ভাগ করে দেবো 2। এবার এখানে ভাগ করলে কী হবে, উল্টে যাবে, এখানে ভাগটারে গুণ আনবো, 5-এর 8 গুণ এর নিচে কিছু নেই মানে 1, উল্টে দাও 1-এর 2। তাহলে কোনাকুনি গুণ করো, 5-1 5, আর 8 দুগুণে 16। তাহলে মোট সম্পত্তির 5-এর 16 অংশ তার প্রত্যেক ছেলে পাবে, বোঝা গেল, 2 ছেলে প্রত্যেকে পাবে। আর মোট সম্পত্তির 1/8 অংশ স্ত্রী পাবে। দুটো উত্তর আমার এখানে বলেছে যে অখিলবাবু স্ত্রীকে ও 2 ছেলের প্রত্যেকে কত সম্পত্তি দিল, তাহলে অখিলবাবু 1/8 অংশ স্ত্রীকে দিয়েছে, আর মোট সম্পত্তির 5-এর 16 অংশ এটা 2 ছেলেকে সমান ভাগে ভাগ করেছে। এবার পরের দাগের অঙ্কটা কি বলছে, 5-এর দাগ, 150 টাকার 1/2 অংশ থেকে কত টাকা নিয়ে নিলে 30 টাকা পড়ে থাকবে। 150 টাকার 1/2 অংশ থেকে কত টাকা নিয়ে নিলে 30 টাকা পড়ে থাকবে। তাহলে আমাকে বের করতে হবে কি, এই 150 টাকার 1/2 অংশ মানে কত টাকা সেটাকে বের করব। বের করলে এই 30 টাকা পড়ে থাকবে বলেছে, তাহলে কত টাকা যেটা বেরোবে তার থেকে বিয়োগ করে দিলে উত্তরটা বেরিয়ে যাবে। তাহলে আমরা এখানে লিখতে পারি 5-এর দাগ, 150 টাকার 1/2 অংশ। তাহলে 150 টাকার 1/2 অংশ মানে কত, দেখো 150 গুণ 1/2 অংশ, এটা টাকায় বেরোবে, কাটাকুটি করো, কত বেরোবে 75 টাকা, সমান সমান 75 টাকা। এবার এই যে 75 টাকা বেরোবে 150 টাকার 1/2 অংশ হবে 75 টাকা, এই 75 টাকা থেকে যেটা নিয়েছিল কত 30 টাকা, এটাকে বাদ দাও 45 টাকা। অতএব উত্তরটা কী দাঁড়াবে, 150 টাকার 1/2 অংশ থেকে
45 টাকা নিয়ে নিলে 30 টাকা পড়ে থাকবে। বোঝা গেল? 150 টাকা তার হাফ করব, হাফ করে যে টাকাটা কাটাকুটি করব 75 টাকা বেরোবে। এই 75 টাকা থেকে 30 টাকা বিয়োগ করবে, যেটা বেরোবে সেটাই হচ্ছে নিয়ে নিলে আমাদের 30 টাকা পড়ে থাকবে। এবার 6 দাগেরটা কি বলে? বলেছে 6-এর 7-এর 3 গুণের সাথে কত যোগ করলে 2 পূর্ণ 6-এর 7 হবে। এবার দেখো, আমি কত যোগ করলে আমি জানিই না, আমি ধরে নিতে পারি। আমরা এক্স ধরে করবো, তাড়াতাড়ি হয়, ভালো হয়, বুঝতে পারবে। দেখো আমি জানি না, ধরি 6-এর 7-এর 3 গুণের সঙ্গে এক্স যোগ করতে হবে, এক্স যোগ করতে হবে। তাহলে এই যোগ করলে কত হবে? এই 2 পূর্ণ 6-এর 7 হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি প্রশ্নানুসারে 6-এর 7 তার 3 গুণের সঙ্গে কত যোগ করতে বলেছে? এক্স যোগ করতে বলেছে। তাহলে কত হবে? 2 পূর্ণ 6-এর 7, 2 পূর্ণ 6-এর 7 হবে। বোঝা গেল? এবার দেখো, এটা কাটাকুটি করা যাবে না, 3 6 18 উপর ওপর গুণ করে দিচ্ছি, আর এখানে 7 যোগ এক্স সমান সমান, এইটা দেখো মিশ্র ভগ্নাংশ আছে, এটাকে অপ্রকৃত ভগ্নাংশে আনবো। 7 দুগুণে 14, 14 আর 6 20, আর নিচে 7। বা এখানে দেখো এক্স, এটা দেখো পুরোটা প্লাসে আছে, সমান সমান চিহ্নের ওই পারে গেলে কি হয়ে যায়? মাইনাস হয়। তাহলে 18/7 বিয়োগ হয়ে গেল। বা এক্স সমান সমান, যখন সমান সমান চিহ্ন থাকবে আমাদের বাম দিকে বা দিয়ে লিখবে, ঠিক আছে? আর এখানে লসগু হচ্ছে, দেখো কত হবে? 7। তাহলে 7 7 কেটে গেল, কত হলো? 1। তাহলে 1-এর সাথে 20 গুণ করো, 20 বিয়োগ এখানে 7 আর এখানে 7, 7 7 কেটে গেল, এখানে 18। বা এক্স সমান সমান 20 থেকে 18 বিয়োগ করলে 2, আর নিচে 7। এবার দেখো, অতএব 6-এর 7-এর 3 গুণের সঙ্গে 2-এর 7 যোগ করলে কত পাবো? ওই 2 পূর্ণ 6-এর 7 হবে। এবার আমরা দেখো রাফে আমরা যেখানে এক্স লিখেছি সেই জায়গাটায় তুমি 2-এর 7 লিখে দেখো, এই উত্তরটা আমাদের 2 পূর্ণ 6-এর 7 আসবে। আমরা এখানে দেখো রাফে করছি, দেখো 6/7 গুণ 3, তার সাথে কত যোগ করছি? 2-এর 7। দেখো 3 6 18, 18 7 যোগ 2-এর 7, লসগু করো 7, 7 7 কেটে গেল, কত থাকলো? 18 যোগ 7 7 কেটে গেল, কত থাকলো? 2। তাহলে যোগ করো, যোগ করলে 20 আর নিচে 7। উপরে দেখো বড়, ভাগ করে দেখো, 3 7 21 বেশি হবে, 7 দুগুণে 14। তাহলে 18 থেকে 14 বাদ দাও, কত হবে? 6 আর নিচে 7। দেখো আমাদের চেয়েছিল এটা, এই উত্তরটা আসলো। আচ্ছা, পরের অঙ্কটা কি বলছে? 7-এর দাগ বলেছে শহরের একটা অনুষ্ঠানে প্রথম বছর 1400 জন দর্শক এসেছিলেন। পরের বছর দর্শক সংখ্যা প্রথম বছরের চেয়ে 7-এর 10 অংশ বেড়ে গেল। পরের বছর মোট জনসংখ্যা বা দর্শক কত এসেছিল সেটাকে আমরা হিসাব করতে হবে। দেখো এই 1400 জন, তার এত অংশ বেড়ে গেছে, তাহলে এই 1400 জনের মধ্যে 7-এর 10 অংশ মানে কতজন সেটা বের করব। বের করে যে জনসংখ্যাটা হবে তার সাথে 1400 যোগ করে দিলে পরের বছরের জনসংখ্যা কত সেটা বেরিয়ে যাবে। তাহলে আমরা এখানে লিখতে পারি প্রথম বছরে জনসংখ্যা ছিল 1400 জন। কতজন বেড়ে গেল? অতএব দর্শক বেড়ে গেল। তাহলে দর্শক বৃদ্ধি পেল কতটা? দর্শক বৃদ্ধি পেল এই 1400 জন, তার কত অংশ বেড়ে গেছিল? 7-এর 10, এত অংশটাকে গুণ করে দেবো। দেখো এখানে 0 0 কাটো, এবার গুণ করে দাও, আর যাচ্ছে না, 7 0 0,
4 7 28-এর 8, হাতে 2, 7 1 7, 7 আর 2 9, এতজন বৃদ্ধি পেল। তাহলে পরের বছরে এতজন জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে। তাহলে পরের বছরের দর্শক কত হবে? পরের বছরের দর্শক হবে, দেখো মোট আগে ছিল কতজন? 1400 জন, বেড়ে গেল কতজন? 980 জন। তাহলে এখানে যোগ করে দাও, 0 সাথে 0 যোগ করো 0, 0 সাথে 8 যোগ করো 8, 4-এর সাথে 9 যোগ করো 13, 13 3, হাতে 1, আর এখানে 2 এর 1 3, এতজন। তাহলে পরের বছরে দর্শক হবে কত? 2380 জন। এবার এখানে বলেছে পরের দাগেরগুলো আমি এখানে দেখিয়ে দিচ্ছি। 8-এর দাগের বলেছে যে কোনো সংখ্যার আনন্যক খুঁজি, নিচের সংখ্যাগুলির আনন্যক খুঁজি, যাদের আনন্যক প্রকৃত ভগ্নাংশ তাদের গোল চিহ্ন দিই। দেখো আনন্যক কথার অর্থ কী? আনন্যক কথার অর্থ হচ্ছে যেটা থাকবে তার উল্টোকে আনন্যক বলা হয়। অর্থাৎ এখানে দেখো 5-এর 3 যদি থাকে তাহলে তার আনন্যক কত হবে? 3-এর 5, এটাকে আনন্যক বলে। আনন্যক কথার অর্থ হচ্ছে যেটা থাকবে তার উল্টো। তাহলে এখানে 5-এর 3 ভগ্নাংশ যদি 5-এর 3 থাকে তাহলে আনন্যক হবে তার কি? 3-এর 5। এবার তাহলে এখানে দেখো আর প্রকৃত ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ কাকে বলে? প্রকৃত ভগ্নাংশ হচ্ছে যে সংখ্যাকে আর লঘিষ্ঠ করা যাবে না, অর্থাৎ লঘিষ্ঠ আকারে পরিণত করা যায় না বা কাটাকুটি করা যাবে না, তাকে আমরা বলতে পারি প্রকৃত ভগ্নাংশ। দেখো এখানে 5-এর 7-এর 5 আছে, 7-এর 5কে উল্টালে কী হবে? উল্টালে হচ্ছে 5-এর 7 উল্টে গেলে তাহলে উপরে বড় হবে আর নিচে যদি ছোট হয় তাহলে সেটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ হয়ে যায়। কিন্তু উপরে ছোট আর নিচে যদি বড় হয়, অর্থাৎ হর যদি বড় হয় আর লব যদি ছোট হয়, এখানে মনে করো হর নিচে থাকে আর লব উপরে থাকে, হর নিচে থাকে, লব উপরে থাকে। এবার যদি হর আমাদের ছোট হয় আর লব যদি বড় হয় তবে সেটা আমাদের মিশ্র ভগ্নাংশ হতে পারে বা কাটাকুটি করাও যেতে পারে। কিন্তু যদি আমাদের হরটা বড় হয়, মনে করো এখানে হর 8 আছে আর লব 3 আছে, দেখো একে আর লঘিষ্ঠ আকার পরিণত করা যাবে না, একে 4 দিয়ে কাটাকুটি করা যাবে বা 2 দিয়ে কাটাকুটি করা যাবে, কিন্তু সেই সংখ্যাকে 2 বা 4 দিয়ে কখনো 3কে কাটাকুটি করা যাবে না। তাহলে উপরে ছোট হয়ে যাচ্ছে, নিচে বড়, আর কাটাকুটি করা যায় না। এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। আর মিশ্র ভগ্নাংশ কখন হবে? 8 উপরে থাকে আর নিচে 3 থাকে। যদি এরকম হয়, মানে হরটা যদি ছোট হয়, লবটা যদি বড় হয়, তবে সেটাকে ভাগ করা যাবে। একে যদি ভাগ করো দেখো 3 দুগুণে 6, আর এখানে 2 থাকে, এই যেটা অবশিষ্ট থাকে সেটা উপরে উঠে যায়, আর এই যেটা দিয়ে ভাগ করি সেটা আমাদের নিচে থাকে। দেখো মিশ্র ভগ্নাংশ আসলো। তাহলে এরকম হলে সেটা মিশ্র। আর যখন প্রকৃত কোনটা হবে? প্রকৃত হচ্ছে 3-এর 8, অর্থাৎ এইটা উপরে ছোট নিচে বড় আর কাটাকুটিও করা যাবে না, সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। তাহলে আমাদের এখানেও একই রকমভাবে রয়েছে যে 7-এর 5, তাহলে উল্টে দাও, 5-এর 7, দেখো 5 উপরে আর 7 নিচে, তাহলে কাটাকুটিও করা যাবে না, এটা প্রকৃত ভগ্নাংশ। 1-এর 3, তার 3কে উল্টে দাও, তার 3কে উল্টে দিলে কী হয়ে যাবে? 3-এর 1, আর নিচে 1-এর কোনো মূল্য হয় না, বোঝা গেল? আবার 5-এর 8, তাহলে 8-এর 5 উল্টে যাচ্ছে, তাহলে উল্টে গেলে উপরে 8 চলে যাচ্ছে, নিচে 5 চলে যাচ্ছে, দেখো উপরে বড় নিচে ছোটো, এটা মিশ্র ভগ্নাংশ, এটা প্রকৃত ভগ্নাংশ নয়। আবার 9-এর 7 উল্টে দাও, তাহলে উল্টে দিলে কি 9 নিচে আসবে, 7 উপরে যাবে, আর দেখো 9 আর 7 কখনো কাটাকুটি করা যাবে না, তাহলে এটাও প্রকৃত ভগ্নাংশ হয়ে যাবে। 12 আর 5, দেখো উল্টে দিলে কী হবে? 5 নিচে উপরে চলে যাবে, 12 নিচে চলে আসবে, তাহলে 12কে আর ভাঙতে পারবো না 5কে দিয়ে, কাটাকুটি করা যাবে না, এটাও প্রকৃত ভগ্নাংশ। এখানে 5-এর 8, এটা উল্টে দাও, তাহলে 8 উপরে যাবে, 5 নিচে আসবে, দেখো নিচে ছোট উপরে বড়, তাহলে ভাগ করা যাবে, এটা প্রকৃত নয়, মিশ্র ভগ্নাংশ হচ্ছে। আর এখানে দেখো 1-এর 8, তাহলে 1-এর 8 উল্টে দাও, তাহলে 8-এর 1, তাকে একেও ভাগ করা যাবে না, এই পর্যন্ত থাকে। আর পরেরটাই কি বলেছে? বলেছে কোনো সংখ্যার আনন্যক সেই সংখ্যার সমান হবে। আনন্যক কথার অর্থ কি? উল্টে দিতে হবে। তাহলে এখানে হচ্ছে তাই কি হয়? আনন্যক মানে হচ্ছে যা থাকবে তার উল্টো। দেখো 1 আর তার নিচে কিছু নেই মানে 1, 1-এর নিচে কিছু না থাকা মানে সর্বদাই 1 থাকে, তাহলে একে উল্টে দাও, বলেছে এই সংখ্যার আনন্যক, দেখো একে কাটাকুটি করে দেখো 1 পাবে। তাহলে এমন একটা সংখ্যা হবে যে সংখ্যার আনন্যক সেই সংখ্যার সমান হয়। দেখো এর আনন্যক কী হচ্ছে? 1-এর উল্টো কত হবে? 1, আর নিচে 1-এর কোনো মূল্য হয় না, তার মানে কি একই হবে। তাহলে এটার উত্তর হবে কোনটা? কোনো সংখ্যার আনন্যক সেই সংখ্যার সমান, সেটা হলো 1। বোঝা গেল? দেখো 10-এর দাগের অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ।
এগুলো সবসময় পরীক্ষার হলে স্যার ম্যামরা টার্গেট করেন, দেন এইগুলো কি বলেছে, রমার কাছে যতগুলি স্টাম্প আছে, এই যতগুলি মানে আমি জানি না রমার কাছে কতগুলি স্টাম্প আছে, তার 2/3 আমাকে দিয়েছে। রমা যদি 18টি স্টাম্প আমাকে দেয়, তবে রমার কাছে কতগুলি স্টাম্প ছিল আমি জানি না রমার কাছে কতগুলি স্টাম্প ছিল। তাহলে আমরা ধরে নিতে পারি, ধরি রমার কাছে স্টাম্প ছিল এক্সটি। দেখো মোট কতগুলি ছিল রমার কাছে সেটা আমি ধরে নিলাম এক্সটি। এবার এই যে মোট যা ছিল তার কত অংশ দিয়েছে, 2/3। তাহলে রমা আমাকে স্টাম্প দিয়েছে, রমাকে স্টাম্প দিয়েছে কতটি, দেখো মোট যে ছিল এক্স তার 2/3, তাহলে 2/3 আমাকে দিয়েছে। এবার দেখো এটা কাটাকুটি করতে পারবো না, তাহলে এক্সের সাথে 2 গুণ করে দাও, 2x/3 এতটি দিয়েছে। দেখো আমরা ধরে নিয়ে পেয়েছি কতটা, 2x/3টি। আর বইতে দেখো একটা বলে দিয়েছে যে রমা আমাকে 18টি স্টাম্প দিয়েছে। তাহলে এখানে ধরা এই 2xটি আর এখানে হচ্ছে 18টি, দুটো সমান। তাহলে আমরা এখানে বলতে পারি প্রশ্নানুসারে দুটো সমান। প্রশ্নানুসারে এই 2x/3 আর এখানে হচ্ছে 18, এই দুটো সমান। বা দেখো 2x আর এই 3-এর সাথে বজ্র গুণন করি, এর নিচে কিছু নেই মানে 1, তাহলে 1-এর সাথে 2x-এর গুণ করলে 2x হয়, আর এই 18 আর এই 3 গুণে থাকে। এবার x সমান সমান দেখো চলরাশি আর ধ্রুবক রাশি পাশাপাশি থাকলে এটা গুণ সম্পর্কে থাকে, আর এদিকে গুণে থাকলে সমান সমান চিহ্নের এই পারে চলে গেলে কি হয়, ভাগে হয়। এই 2 গুণে ছিল এদিকে চলে গেল ভাগে, নিচে মানে ভাগে। কাটাকুটি করো, 9 × 18, বা x সমান সমান 3 নং 27। অতএব রমার কাছে স্টাম্প কতটি ছিল, অতএব রমার কাছে 27টি ছিল। পরেরটা কি বলেছে, 11, রাজিয়া তার টাকার 2/3 দেবনাথকে, 3/10 সুনিতা দেওয়ার পরে তার কাছে 180 টাকা রইল। প্রথমে রাজিয়ার কাছে টাকা ছিল, এও ধরে নিতে, রাজিয়ার কাছে 2/5 আর দেবনাথকে 3/10 দেওয়ার, মানে রাজিয়ার কাছে মোট ছিল তার কিছু দিয়েছে আর অংশ সুনিতাকে দিয়েছে, তার কাছে এখন মোট 180 টাকা পড়ে আছে। তাহলে প্রথমে রাজিয়ার কাছে কত টাকা ছিল সেটাকে বের করতে হবে। তাহলে ধরে নিতে পারি, ধরি রাজিয়ার কাছে টাকা ছিল x টাকা, তাহলে x টাকা রাজিয়া ছিল। আর দেবনাথকে কত টাকা আছে, দেবনাথকে টাকা দিয়েছে, তাহলে দেবনাথকে টাকা দিয়েছে কত, এই x টাকার কত অংশ, 2/5। তাহলে 2/5 এটা দিয়ে গুণ করবে, এটা টাকা বেরোবে। তাহলে 2-এর সাথে x-এর গুণ করো, 2x/5 এই টাকা। আর সুনিতাকে টাকা দিয়েছে, সুনিতাকে টাকা দিয়েছে। তাহলে সুনিতাকে কত টাকা দিয়েছে, দেখো তার মোট টাকা ছিল কত, x টাকা, তার কত অংশ দিয়েছে, 3/10। এটা টাকা বেরোবে। তাহলে এখানে 3-এর সাথে x-এর গুণ করো, 3x/10 টাকা। দেখো এবার দেবনাথ ও মোট কত টাকা দিয়ে বের করবো, তাহলে দেবনাথ ও সুনিতাকে
মোট টাকা দিয়েছে। তাহলে মোট টাকা দেখো, এখানে 2x টাকা, দেবনাথকে 2x/5 টাকা আর 3x/10 টাকা। এই টাকাটা দেবনাথ আর সুনিতাকে দিয়ে, দুটোকে যোগ দিলে কত টাকা দিয়েছে সেটা। তাহলে 10-এর সাথে 5 লসও করলে 10 হবে, 5-এর সাথে 10-এর ভাগ করো 2, তাহলে 2-এর সাথে 2-এর গুণ করো 4, এর সাথে এটা ভাগ করো 1 পাবে, তাহলে 1-এর সাথে 3-এর গুণ করো 3x টাকা। তাহলে এখানে 10, 4 আর 3 গুণ করলে হচ্ছে 7, এখানে হচ্ছে এত টাকা। দেখো এটা তাহলে টাকা পড়ে আছে কতটা, দেবনাথ আর সুনিতাকে টাকা দেওয়ার পরে তাহলে রাজিয়ার কাছে টাকা পড়ে আছে কতটা, তাহলে রাজিয়ার কাছে টাকা পড়ে আছে। তাহলে টাকা ছিল দিয়ে দিয়েছ কত, 3x/10 টাকা। এর লসও করো 10, 10-এর সাথে ডিরেক্ট গুণ করো 10x মাইনাস 10 ভাগ করলে 1 পাবে, 1-এর সাথে 7 গুণ করলে 7x টাকা। এবার দেখো 10x থেকে 7x এর বিয়োগ করলে কত হবে, 3x/10 এই টাকা। দেখো এই টাকাটা রাজিয়ার কাছে পড়ে আছে। আবার বইতে একটা বলে দিয়েছে রাজিয়ার কাছে 180 টাকা পড়ে রয়েছে। তাহলে এখানে এই 3x টাকা আর ওখানে 180 টাকা দুটো সমান। তাহলে আমরা এখানে প্রশ্নানুসারে লিখতে পারি, প্রশ্নানুসারে 3x/10 = 180, এই দুটো সমান। বা এ দেখো আবার কোনাকুনি গুণ করবে, এর সাথে এর গুণ করো, তাহলে 3x আর এখানে 180 গুণ 10, বা x = 180 গুণ 10। আবার এই দুটো গুণের আছে, চলরাশি আর ধ্রুবরাশি পাশাপাশি থাকলে গুণে থাকে, তাহলে এই পারে আসলে ভাগে, কাটো 3×6 = 18, এখানে 0। বা x = 10-এর সাথে 60 গুণ করো 600। অতএব রাজিয়ার কাছে মোট 600 টাকা ছিল। এটা হয়ে গেল উত্তর।